2023 সালের 4 আগস্ট রাজধানীর মিরপুরে মারা যান মান্দার মোল্লা নামের এক ব্যক্তি। মৃত্যুর একদিন পর তার লাশ গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী এলাকায় দাফন করা হয়। 2023 সালের মান্দার মোল্লার স্বাভাবিক মৃত্যুকে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী হেনা বেগম। ঘটনা সাজিয়ে 2024 সালের 17 সেপ্টেম্বর ঢাকার আদালতে মামলা করেন তিনি। এজাহারে উল্লেখ করেন, গত 18 জুলাই রাজধানীর মিরপুর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়। কেন এমন সাজানো মামলা করেছেন স্বামীর মৃত্যু নিয়ে? এমন প্রশ্নের জবাবে হেনা বেগম বলছেন, ক্ষোভের কারণেই এমন মামলার পথ বেছে নেন তিনি। জানালেন, সমাধানের পথ খোলা আছে। এই বিষয়টা নিয়ে আমি মামলা করছি, এটা নিয়ে তো একটা সমাধানের ভিতরে আসছে। আমরা আবার আপনার কাছে আবার কি বলবো, আপনারা গাদ দিয়ে নেন, আমিও আছি, এই সমাধানটা মুখে মুখে বলতে হয়ে যায়। এদিকে বল্লভদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অলিউর রহমান জানান, 2023 সালে মান্দার মোল্লার জানাজায়ও অংশ নিয়েছেন তিনি। আমার জানা মতে সে মারা গেছে প্রায় 1 বছরেরও ঊর্ধ্বে, এতটুকু আমি জানি, এবং সেই জানাজায় আমি উপস্থিত ছিলাম এবং তার কবরও এই উত্তর চণ্ডীবর্দী গ্রামেই হয়েছে। মান্দার মোল্লার মৃত্যু নিয়ে সাজানো মামলায় অনেকটাই দিশেহারা একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী বিজয়। 2023 সালে রাজধানীর মিরপুর মাজার রোডের লেগুন স্ট্যান্ড নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেন তিনি, যেখানে উঠে আসে দারুসালাম থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম মিয়ার নাম। আর সেই সেলিম মিয়ার সহযোগী ছিলেন মান্দার মোল্লা। মান্দার মোল্লার বড় ভাই নিজেই স্বীকার করছে, নিজেই বলছে যে আমার ভাই তো মারা গেছে স্ট্রোক করে, তাও 1-1.5 বছর হয়ে গেছে। কারণ বেসিক্যালি হচ্ছে তারা জানেই না হেনা বেগম আর সেলিম মিয়া মিলে এই কাজটা করেছে। মান্দার মোল্লার সাজানো হত্যা মামলার 1 নম্বর সাক্ষী আসাদুজ্জামান বলেন, মামলার সাক্ষী করার বিষয়ে তিনি কিছুই জানেন না। যারা এই মামলাটা করছে বা যে জানা আছে তাদের কাছে আপনি দেখেন যে সাক্ষীর আমার কোনো সিগনেচার বা কোনো কিছু আসেনি, সেটা আমি সিআইডি থেকে আমার বাসায় নোটিশ যাওয়ার পরে আমি জানছি। বাট ওনার নাম্বার ছিল, আমি কাগজে ওনার সাথে কথা বলছি, স্যার এই বিষয়ে আমি কিছুই জানি না। 20 জুলাই 2024 কারফিউ চলাকালীন সময় মিরপুর 10 নম্বর চৌরঙ্গি মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনের 4র্থ তলায় কাজ করছিলেন আব্দুল কাদের, ওবায়দুল আকমল, সিয়াম হাসান, কামাল হাওলাদার ও তার ছেলে সিফাত হোসেন। পুলিশের একের পর এক গুলি, টিয়ার সেলে মিরপুর এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। সে সময় ভবনের নিচে থাকা পুলিশের নারকীয় হত্যাকাণ্ডের ভিডিও ধারণের চেষ্টা করছিলেন সিফাত। এ সময় সিফাতকে লক্ষ্য করে নিচ থেকেই গুলি চালায় পুলিশ। বুলেট এসে তার মাথা ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। এ সময় চোখে লাগা আঘাতে গুরুতর আহত হন সিয়ামও। সিফাতকে বাঁচাতে তখন ভবনের 4 তলা থেকে রক্তমাখা দেহটি নিচে নামায় 2 শ্রমিক আব্দুল কাদের ও আকমল। এরপর রিকশায় করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি তাকে। যে কোনো গুলাগুলি চলছিল রাস্তাতে, আমরা ভাত খেতেছিলাম, এর মধ্যেই নিচে মানে হয়ে আল্লাহ চিল্লা চাচা চলছে যে মানে বাঁচাও আমাকে, মরে গেলাম, আমার ছেলেকে বাঁচাও, মেডিকেল নিয়ে চলে, এরকম চিল্লা চাচা। তখন আমি এক পা করে নিচে নেমে এলাম, এসে দেখছি এই জায়গাতে রক্ত, মানে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, ওই জায়গাতে বেশি পড়ে আছে। কামাল আর এই যে আকমাল, এরা 2 জন মিলে ওই যে কন্ডাক্টরের কামালের ছেলেকে 2 জন মিলে নিচে গেটের কাছে নিয়ে গেছে, দিয়ে আমরা সবাই মিলে ধরে রিস্কাতে উঠাই দিছি। এখান থেকে তখন ধরে নিয়ে গেছি নিচে, মানে 3 তলায় যেয়ে তো সব কান্নাকাটি সব শুরু হয়ে গেছে। এর ভিতরে মানে মালিকের বেটি মনে দিঘি, ওই তো মনে করে যে অ্যাম্বুলেন্সকে ফোন দিতেছে, আরও মানে আবির ফোন দিতেছে, সব মানে ফোন দাদি করতেছে। এ ঘটনার 25 দিন পর সিফাতের বাবা কামাল হাওলাদার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে। মামলার এজাহারে দেখানো হয় সিফাতকে সেই নির্মাণাধীন ভবনের 4 তলায় নয়, মিরপুর 10 নম্বরের রাস্তা পার হবার সময় পুলিশের গুলিতে নিহত হন। আর সেখানে আসামি করা হয় ভবনের মালিক জিয়াউল হককে, যিনি ঘটনার দিন নির্মাণাধীন ভবনের 3য় তলায় নিজ বাসায় ছিলেন। এছাড়াও নিহত সিফাতের চিকিৎসার টাকা ও সহযোগিতায় এগিয়ে আসেন তিনি। ঘটনার দিন আশপাশে যারা ছিলেন তারা বলছেন, মামলার তথ্যে অনেক গরমিল রয়েছে। কামাল যিনি, তিনি রাস্তায় ওনার ছেলেকে গুলি খেতে দেখেছেন এবং আপনারা নাকি কয়েকজন মিলে তার ছেলেকে ধরে 4 তলায় উঠিয়েছেন, মানে সে লাশ অবস্থায়। এটি কি সত্য কিনা? এটা সত্য না ভাই, কামাল এটা মিথ্যা কথা। 20 জানুয়ারি রাতে ভবনের মালিক জিয়াউল হক, তার স্ত্রী সাইমা খানম সাথী ও 17 বছর বয়সী সন্তান আবির হোসেনকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। বাড়ির মালিককে মামলা দেওয়ার ঘটনায় বাদী কামাল হাওলাদার দাবি করেন, রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার পর সন্তানের লাশ টেনে
বাড়ির 4 তলায় উঠানো হয়েছিল। এই যেখানকার কথা ও বলতেছে জিয়া, যে এইখানে কামালের ছেলে কাজ করতে এসে মারা গেছে, কিন্তু ওইখানে আমরা ওদিনকার ওই বিল্ডিংয়ের ভিতরেই আমরা ঢুকি নেই। যদি বাইরে গুলি খাই তাহলে তো ওদের যন্ত্রপাতি ভিতরে থাকার কথা না। ওই বাক্সটাও এই জায়গাতেই পড়েছিল, কম করে 3-4 দিন কেউ লাড়ে নাই। তবে জিয়াউল হকের মেয়ে আল হক সুফিনাজ 20 জুলাইয়ের সেই দৃশ্য তার মোবাইল ফোনে তুলে রাখেন, যেখানে দেখা যায় পুরো 4 তলা জুড়ে ছিল রক্ত, দরজার সামনে পড়ে আছে সিফাতের রক্ত মাখা দেহ। সেই বর্ণনাই দিলেন তিনি। আমার বাবা ছিল আমাদের বাসায়, আমার 3 তলায়, ওর কামাল হাওলাদার তার থেকে টাকা নিচ্ছিল এখানটায়। সাথে সাথে আমরা আওয়াজ পাই, উপরে যখন আমরা যাই তখন দেখি কি এই অবস্থা। আমার ভাই ইভেন ওদেরকে অনেক হেল্পও করছে নামানোর সময়। তারপরে হলো যখন তার যে ভাইগনা, তার চোখ যখন নষ্ট হয়ে গেছে, ওকে কোলে করে পর্যন্ত নিয়ে গেছে। এদিকে কামাল হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায়, গেল কয়েকদিন ধরেই পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাড়ির মালিক জিয়াউল হকের সঙ্গে। তবে মামলা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ তিনি বলতে পারেননি। সে আমার এই কেসটারে পুরো বানচাল করার জন্য, এবং আমার মামলায়ও কিন্তু আমি ওই অনেকে 300, 400, 500 আসামি দেয়, আমি কিন্তু 22 জন আসামি দিছি। আমার যদি ওই রকম কোনো আকাঙ্ক্ষা থাকতো, লোভ থাকতো, তাইলে কিন্তু আমিও 300-400 লোকের আসামি দিতে পারতাম। এমন মিথ্যে ও সাজানো মামলার প্রতিকার কি? যারা ভুক্তভোগী তারা কিভাবে রেহাই পেতে পারেন? মামলাগুলো যারা করতেছে যে আক্রোশের বশবর্তী হয়ে, এগুলি যদি ফাইন্ড আউট হয়, তখন আমাদের তদন্তকারী কর্মকর্তা ওদেরকে তো মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করবেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও 2টো কমিটি করে দেওয়া হয়েছে এই 5ই আগস্টের মামলাগুলোর বিষয়ে, এবং সেখানে যারা নিজেদেরকে নিরপরাধ দাবি করতেছে যে আমি এইটার সঙ্গে জড়িত না, তাদের সেখানে দরখাস্ত দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আদালতে যদি মামলা করে, তাহলে ভুইফোর এই মামলা যদি কেউ করে থাকে, তাহলে আদালতের উচিত এই মামলাগুলো বিচার বিশ্লেষণ করে এবং ইনফরমেন্ট, কমপ্লেইনেন্ট অ্যাট দ্য সেম টাইম আসামি যারা আছে তাদের বিস্তারিত জানে কিনা সে, এইগুলো বিচার বিশ্লেষণ করা উচিত। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। তাহলে চার্জশিট থেকে সবাইকে এই ধরনের